দর্শক সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন এই আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, সংস্কারের ফাঁদে আটকে পড়েছে দেশ। 15 বছরের গণতন্ত্রহীনতা থেকে জনগণকে গণতন্ত্রের স্বাদ দিতে দরকার একটি অর্থবহ নির্বাচন। সেই নির্বাচনের বিষয়ে সরকারের তরফে সুনির্দিষ্ট কোনো আলাপ নেই। বিএনপি সহ প্রায় সব রাজনৈতিক দল চায় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। অন্যদিকে প্রধান উপদেষ্টা সম্প্রতি আল জাজিরাকে বলেছেন জনগণ অন্তর্বর্তী সরকারের শাসনে সন্তুষ্ট, তারা এক্ষুনি নির্বাচন চাইছে না। প্রধান উপদেষ্টার এই বক্তব্য অনেক কৌতূহলের জন্ম দিয়েছে। অনেকের প্রশ্ন, তাহলে জনগণের গণতন্ত্রের রথে চড়ার বিষয়টি ক্রমশ কি দূরে চলে যাচ্ছে? আমাদের আজকের আলোচনার বিষয় সংস্কার, নির্বাচন এবং অন্যান্য প্রসঙ্গ। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমি শুরুতেই পরিচয় করে দিই, ডক্টর নাহরিন আই খান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং পাশে আছেন ববি হাজ্জাদ, চেয়ারম্যান, এনডিএম। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি নাহরিন ইসলাম খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি যেমনটা বললাম যে নির্বাচন নিয়ে আসলে এক ধরনের ডিলেমা তৈরি হয়েছে। কোনো রাজনৈতিক দল বলছে পূর্ণাঙ্গ একটা সংস্কার করতে হবে, কোনো রাজনৈতিক দল বলছে রেফারেন্ডাম দিতে হবে, যেসব সংস্কার হচ্ছে এগুলো যাতে জনগণ জানতে পারে। কিন্তু আমরা প্রায় 16 বছর ধরে এক ধরনের অটোক্রেটিক শাসনের মধ্যে ছিলাম এবং জনগণ ভোট দিতে পারেনি সেই অর্থে। তো এই ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা জনগণের মধ্যে আছে এবং অনেকে বলছে যে সেই আকাঙ্ক্ষাটা ক্রমশ দূরে সরে যাচ্ছে। তা আমরা নির্বাচন নিয়ে আমাদের মধ্যে এত অনিশ্চয়তা কেন? আসলে অনিশ্চয়তা হবে না। আপনি যদি দেখেন, আপনি যদি বিবেচনা করেন, প্রধান উপদেষ্টা, আমি শুধু একজনের কথাই বলবো, যে আপনি যদি একজনের বক্তব্যটারই ক্রোনোলজিক্যালি এটাকে অ্যানালিসিস করেন, আপনি দেখবেন যে এক এক সময় আমরা এক এক কথা শুনছি। ইভেন লাস্ট যে বক্তব্যটা উনি দিলেন, যে ইন্টারভিউটা দিয়েছেন উনি আল জাজিরাতে, ওখানে উনি কি বলেছেন? ওখানে বলেছেন যে জনগণ আসলে চাইছে এই সরকার থাকুক। হ্যাঁ, এটা কি ইনডিরেক্টলি বলা না যে আমরা নির্বাচন দিব না? আমি তো তাই মনে করি যে আচ্ছা, জনগণ যে চাইছে উনরা সেইটা কিভাবে উনরা বুঝলেন? জনগণের সেটাই তো কথা। এখন আমি তো চাই না, আপনি কি চান মোস্তফা ভাই? যে আপনি নিশ্চয়ই নির্বাচন চান, ববি হাজ্জাজ ভাইও নিশ্চয়ই নির্বাচন চায়। আপনি দেখেন কেমন করে একটা দেশে নির্বাচন হবে না, নির্বাচন দরকার নাই, এবং একটি নতুন দল সারা দিন রাত বলছে যে নির্বাচন নাকি গণতন্ত্রের পূর্ব শর্ত নয়। তো এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল, আমি তো এটাতে একেবারে শেখ হাসিনার বক্তব্যকেই দেখতে পাই। যে শেখ হাসিনা যেমন বলতেন যে উন্নয়ন আগে, তারপর হচ্ছে ডেমোক্রেসি। সো উন্নয়ন যদি আগে হয়, উন্নয়ন চলছে, সব কিছু ঠিক আছে, তো আপনি কি এই গন্ধটা এখানে পাচ্ছেন না? তো এখানেও তো আসলে একই বিষয় হচ্ছে। কিন্তু আমি তো মনে করি যে নির্বাচন একজন মানুষকে এম্পাওয়ার্ড করে, তার যে একজন নাগরিক হিসেবে অধিকারটা আছে সেটা প্রকাশ করার, এটিই হচ্ছে সর্বোত্তম পন্থা। আর নির্বাচন যদি প্রয়োজন নাই, এই ন্যারেটিভটা আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে কেমন করে যেন আমাদের ব্রেইনের ভেতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষজন ক্রমাগত বলার চেষ্টা করছে এখন, মানে তাদের ভেতরে প্রতিনিয়ত, আপনি জানেন এখন সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। এই ধরনের, আমি এটাকে প্রপাগান্ডা বলবো, এই ধরনের জিনিস কি সবার ব্রেইনের ভিতর ইনডিরেক্টলি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে নির্বাচনের আসলে দরকার নাই। কিন্তু আসলে আপনাকে নির্বাচন চাইতে হবে, নির্বাচন দিতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ আপনি যদি গণতান্ত্রিক চর্চা চান, আপনাকে অবশ্যই সেটা করতে হবে। সমস্যাটা হয়েছে কি দেখেন, আপনি এখন নির্বাচন নিয়ে কথা বলবেন, দেখবেন আপনাকে নিচে লিখবে বিএনপির দালাল, এর দালাল, ওর দালাল। মানে নির্বাচন চাইলেই আপনি কেমন যেন, মানে আপনার আরেকটা নাম ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে। মানে আপনি ফ্যাসিস্টের দোসর, আপনি নির্বাচন চাও মানে। এটা কি আপনি বুঝতে পারেন যে একটা নেশনের জন্য, একটা জাতির জন্য কতখানি অ্যালার্মিং একটা বিষয়? যে একটা জাতি, মানে আমার একটা জিনিস মনে হয় কি, যে এই যে নতুন দল হয়েছে, বা মানে যারা জেন জি, এরা তো আসলে জানেই না নির্বাচন কি। আমি আমার জীবনে একবার ভোট দিতে পেরেছি, তাহলে ওরা তো জানেই না যে নির্বাচনের সৌন্দর্যটা কোথায়, বা ভোট দিলে যে নিজেকেই এম্পাওয়ার্ড করা হয়, এই ধারণাটাই তো ওদের মধ্যে নাই। তো যেমন আপনি দেখবেন যে গত 15 বছর 16 বছর এদের ব্রেইনের ভিতর একটা বিশেষ রাজনৈতিক দলকে সবসময় কি বলা হতো, যে বিএনপিকে অলওয়েজ ডাকা হয়েছে বিএনপি জামাত হিসেবে, না? তাদের ব্রেইনের ভিতর ঢুকে গেছে সেটা। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বলা হয়েছে যে উনি এতিমের টাকা মেরে খেয়েছেন। এই ন্যারেটিভগুলো তাদের ব্রেইনে দেওয়া হয়েছে। ইভেন আমি কয়েকদিন আগে দেখলাম যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও বলা হয়েছে উনি লুটেরা। তো এই যে ন্যারেটিভগুলো তৈরি করা হয়, আবার আরেকটা ন্যারেটিভ আছে, আপনি শুনবেন যে বলে তারেক রহমান কেন দেশে আসে না। এটা কিন্তু প্রশ্ন
না, এটা কিন্তু কোনো প্রশ্ন না। এটি হচ্ছে একটা নির্দিষ্ট দলের বা একটা গোষ্ঠীর একটা ন্যারেটিভ তৈরি করা। সো এই ন্যারেটিভগুলো তৈরি করে আপনাকে আসলে নির্বাচন থেকে দূরে সরিয়ে ফেলা হচ্ছে, এবং আমি মনে করি যে এইটা এই জাতিকে আরেকটি সর্বনাশের দিকে ডেকে নিয়ে যাচ্ছে। এবং তার সাথে আমি আরেকটা কথা বলতে চাই, এই যে দেখেন ডক্টর ইউনূস, উনাকে আমরা সবাই শ্রদ্ধা করি। আপনি কি আজ পর্যন্ত ডক্টর ইউনূসের মুখে শুনেছেন যে আমরা থাকবো না, আমরা নির্বাচন দিতে চাই? হ্যাঁ, উনি ইনিয়ে বিনিয়ে বলেন যে উনি নির্বাচন দিতে চান, না হলে একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়াটা কি খুবই জটিল। প্রথমে ছিল দেখেন এটা ডিসেম্বরের মধ্যে, তারপর হলো ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এখন আবার সেটাতেও ধোঁয়াশা। এবং আপনি বাংলাদেশের ক্লাইমেটিক কন্ডিশন থেকে শুরু করে অন্য বিষয়গুলোও যদি দেখেন, ডিসেম্বর থেকে জুনে ইলেকশন হওয়ার অনেক ধরনের অবস্ট্রাকল আছে। সো আমার মনে হয় কেন যেন কি হয়েছে, সরলভাবে চিন্তা করতে পারি না, তো কনস্পিরেসি দেখি। ধন্যবাদ। ববি হাজ্জাজ, আপনি পলিটিশিয়ান, আপনি তো মোটামুটি সব খবরই রাখেন। এই যে ডিসেম্বর থেকে জুনের একটা টাইম ফ্রেম উনি দিয়েছিল, কিন্তু ওটাকে আপনারা বলছেন রোডম্যাপ না, তো রোডম্যাপ আসলেই না। তাহলে কি ওনার এই মানে যে এই টাইমটা নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে যে নির্বাচন এর মধ্যে হবে কি হবে না? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ, একই সাথে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, একটা টাইম ফ্রেম অবভিয়াসলি আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পেয়েছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাকে আমরা অনেক আশা নিয়ে ওনার হাতে এই দায়িত্ব বা ওনার ঘাড়ে এই দায়িত্বটা জাতিগতভাবে আমরা তুলে দিয়েছি। যখন জুলাইয়ের আন্দোলন যখন শেষ হলো, তখন আমরা এমন একটা জায়গায় পৌঁছেছিলাম যে আসলে দেশে কোনো সরকার ছিল না এবং সরকারের দায়িত্ব কে নিতে পারে এটা নিয়ে আমরা সন্দিহান ছিলাম। সো সেই জায়গাটা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু সরকারের জায়গায় যখন আপনি থাকবেন, তখন প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে আপনার সমালোচনা করার, কারণ সরকার যেহেতু দায়িত্ব নিতে হবে, সো তাহলে সরকারকে সমালোচনা শুনতে হবে। তো ওই জায়গা থেকে কিছু সমালোচনা আসলে খুব শক্ত সমালোচনার জায়গা আছে। সরকার যেমন অনেকগুলো ভালো কাজ করেছে, স্পেশালি আমরা রোজার মাসে দেখেছি আপনার দ্রব্যমূল্যর সর্ট অফ একটা সহনীয় পর্যায়ে, জি বেশ ভালোভাবে ছিল। ট্রান্সপোর্ট সেক্টর একটা ভালো জায়গায় ছিল। অর্থনৈতিক অবস্থান বাংলাদেশ, স্পেশালি ব্যাংকিং সেক্টর যেভাবে পুরো একদম ভেঙে দিয়েছিল শেখ হাসিনা সরকার, সেখান থেকে একটা রিবিল্ডিংয়ের প্রসেস শুরু হওয়া আমরা দেখেছি। সো এইগুলো যেমন মনে করেন সাধুবাদ জানানোর মতো কাজ অন্তর্বর্তীকালীন সরকারও হয়েছে, একই জায়গায় আবার অন্তর্বর্তীকালীন সরকারও অনেক ভুল ত্রুটি হয়েছে। আর আরেকটা জিনিসের উপলব্ধির হয়তো একটু কমতি আছে অনেকের ভেতরে, সবার ভেতরে না, বাট অনেকের ভেতরে, যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে সব কিছু করতে সক্ষম হবার কথা না, মানে এটা তাদের দোষ না, তাদের পারারই কথা না। তো যে জিনিসটা পারারই কথা না, সেই জিনিসটা যদি সেই জোর করে করতে চেষ্টা করে, তাহলে মুশকিল হয়ে যায় না? মানে এটা অলমোস্ট মানে আপনার ইনশিওর্ড ফেইলিয়ার সর্ট অফ একটা জায়গায় যায়। দেখেন, আপনি আমার পরিচয় দিলেন রাজনীতিবিদ, আমরা রাজনীতি করি মানে আমরা জনগণের জন্য কাজ করি। আমরা শুধু জনগণের জন্য কাজ করি না, কিন্তু আমরা জনগণের জন্য স্বপ্ন দেখি এবং আমরা স্বপ্ন দেখে তারপর কাজ করি। সো বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে। অনেকে অনেক মিথ্যা স্বপ্নের গল্প বলতো। উনি যেমন একটা কথা বললেন না, ওই যে উন্নয়ন শেখ হাসিনার সময়কার, এগুলো মিথ্যাচার হতো। উন্নয়ন বলা হতো, আসলে লুটতরাজ হতো। আমার মনে আছে 2015 বা 16 সালে ঢাকা শহরের অর্ধেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, যে আইটি সেক্টরে বিশাল কিছু একটা হয়েছে, পেপল বাংলাদেশে পারমিটেড হয়েছে। এটা নিয়ে মানে পুরো মানে হই হুল্লা আনন্দ মিছিল, ঢাকা শহর অর্ধেক বন্ধ। 24 ঘন্টার ভিতরে অফিসিয়াল পেপল থেকে জানানো হলে এই ধরনের কোনো কিছু হয় নাই, বিশ্ব খবরে জানানো হলো। এই ধরনের অনেক ভাওতাবাজি 15.5 বছর হয়েছে। সো ওরা স্বপ্ন দেখে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি জনগণের ক্ষমতায়নের। আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশ আসলে যে জায়গায় যেতে পারে, বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে সম্মানের সাথে সব জায়গায় পরিচয় দেওয়ার, এই স্বপ্নটা আমরা দেখি। আমরা স্বপ্ন দেখি আজকে যেমন আমাদের তরুণরা বাইরে যায় পড়াশোনা করতে, বাইরে যায় নতুন করে জীবন গোছাতে, বিশ্বব্যাপী আগামীতে তরুণরা বাংলাদেশে আসতে চাইবে তাদের জীবন গোছানোর জন্য। এটা হলো আমরা স্বপ্ন দেখি বাংলাদেশের জন্য। আমি বিশ্বাস করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যে কাজগুলো করেছেন ওনার গত জীবনে গত 30, 40, 50 বছরে, উনিও এই ধরনের স্বপ্ন দেখেন। তো এই ধরনের স্বপ্ন দেখেন বিধায় আমরা বোধহয় ওই একই পেজে আছি, আমরা এক জায়গায় পৌঁছতে চাই। কিন্তু ওই যে পৌঁছানোর রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনাকে একটা দায়িত্ব দেওয়া হবে, দায়িত্ব দেওয়ার একদম শুরুতে, একদম গোড়াতেই কিন্তু এই দায়িত্ব আপনি কিভাবে পালন করবেন এটার একটা বিশ্লেষণ দেওয়াটা খুব
খুবই গুরুত্বপূর্ণ। যেমন মনে করেন উনি যখন একজন অধ্যাপক হিসেবে যখন একটা ক্লাসে ঢুকবেন, সেমেস্টার প্রথম দিন প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যে এই সেমেস্টারে কতগুলো ক্লাস হবে, কোন দিন কি শেখার একটা আশা করতে পারেন এবং বাই দ্য এন্ড অফ দ্য সেমেস্টার কতখানি শিখতে পারবেন, এটা একটা বেসিক রোড ম্যাপ প্রথম দিন দেয়া কিন্তু ওনার দায়িত্ব। এখন মনে করেন উনি প্রিপেয়ার ছিলেন এই ক্লাসটা নেওয়ার জন্য, ওনাকে হঠাৎ করে ডেকে ক্লাসটা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে প্রথম দিন উনি দিতে পারছেন না, এটা সবাই বুঝতে পারছি। কিন্তু সেমেস্টার ফাইনাল এক্সাম চলে আসছে কাছাকাছি, এখনো দিতে পারছেন না, এইটা একটু মুশকিল বিষয়। সো অন্তর্বর্তীকালীন সরকার ওনারা এগেন, আমি অগস্ট মাসেও যখন মাননীয় প্রধান উপদেষ্টা এবং ওনার সাথে আরো উপদেষ্টা মণ্ডলীদের সাথে প্রথমবার যখন বসি, একদম অগস্টের বোধহয় 12-13 বা 12-15 তারিখে, তখনই ওনাদেরকে বলেছিলাম যে কোনো তাড়া নেই, তবে আপনারা তাড়াতাড়ি একটা রোড ম্যাপ দেন যে কিভাবে কি, এবং দরকার হলে আমাদের সাথে দুইবার চারবার করে বসেন যে এই রোড ম্যাপটা কিভাবে হলে হওয়া যেতে পারে। অনেকের অনেক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না থাকতে পারে, যেমন মনে করেন আমরা 3-4বার নির্বাচন করেছি, তো যারা নির্বাচন কোনোদিন দেখেনি করেনি তারা তো জানে না নির্বাচন দেওয়ার সময় কি প্রতিকূলতা হতে পারে। আমাদের মতো অনেকের সাথে, মানে আমি আমার কথা বলছি, আমি বলছি আমাদের যারা রাজনীতির সাথে জড়িত তাদের সাথে বসতে পারতেন আর আলোচনা করতে পারতেন, এই জায়গাগুলো হয়তো ওনাদের কিছু ঘাটতি রয়ে গেছে। কিন্তু প্রবলেমটা যেটা হয়েছে যে 9 মাস অতিবাহিত হয়ে যাবার পরও এখনো ওই যে ক্লাসে কবে কি পড়বেন বা ক্লাস দিয়ে ফাইনালি কি শিখবেন, এগুলোর কোনো রোডম্যাপ এখনো আসেনি। আলোচনা শুধু একটা তারিখ নিয়ে হচ্ছে, আসলে তারিখের থেকে এই রোডম্যাপটা আরো গুরুত্বপূর্ণ। তারিখও যদি একদম ফুল অ্যান্ড ফাইনাল হতো যে ডিসেম্বর 2025, তবুও কিন্তু আমি অন্য কোনো দল কি করলো না করলো আমার মাথা ব্যথা না, আমি কিন্তু ঠিকই প্রশ্ন করতাম কেন ভাই ডিসেম্বর, কেন সেপ্টেম্বর না, কেন জুন 2025 না। আমি নাহার ইসলাম খান আপনাকে কাছে আবার আসি। সেটা হচ্ছে, আপনি জানেন যে বিএনপির 31 দফা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে এবং বিএনপি প্রতিদিনই এটা বিভিন্ন জায়গায় সভা সেমিনার করে জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে এবং সেটা অনেক দিন ধরেই চলছে। 31 দফা নিয়ে আপনার ভাবনাটা কি? বিএনপির 31 দফা আসলে বিএনপির 31 দফা তো আর আজকে দেয়া না। এই যে ধরেন আমরা সংস্কারের গল্প শুনি, সংস্কার গত 8 মাস ধরে শুনছি, এবং একটা বিশেষ দল ক্লেম করার চেষ্টা করে যে সংস্কারটা তাদেরই তৈরি, তারাই সংস্কার চায়, কিন্তু বিএনপির এটা তো আসলে অনেক আগের থেকে হচ্ছে। হ্যাঁ, এটা তো মনে হয় 2023 সালে থেকে এটা হচ্ছে। তো এটা মানে বিএনপির 31 দফাটা আপনি যদি দেখেন তাহলে আপনার মনে হবে যে এটা সব বিষয়কে বিএনপি টাচ করেছে একটা দেশ চালানোর জন্য যা যা দরকার। তবে আমার এখানে একটা প্রশ্ন আছে, বা আমি এটা প্রশ্ন বলবো না, আমার এক ধরনের অভিমত আছে। যেমন ধরুন, আপনি যখন খুব কাছাকাছি মানুষের যেতে চান, মানুষের প্রিয় শব্দগুলোকে আপনাকে বলতে হবে। যেমন এনসিপির একটা সমস্যা আমি সবসময় দেখি যে এনসিপি ধরেন নতুন নতুন মানে শব্দ দেয়, নরম পন্থা, হ্যাঁ, মন্ত্রী পরিষদ পরিচালিত সরকার, হ্যাঁ, গণপরিষদ নির্বাচন, এত ভারী ভারী শব্দ, তো হ্যাঁ, নতুন বন্দোবস্ত। সো এই ভারী শব্দগুলো কি হয় জানেন, মানে একজন প্রান্তিক মানুষ হিসেবে সেটি আসলে আমার কানে পৌঁছয় না বা আমাকে স্পর্শ করতে পারে না। তো বিএনপির 31 দফা নিয়ে আমি আসলে একটা কথা বলতে চাই, আমি যেহেতু বিএনপি নীতি নির্ধারণীদের মধ্যে নেই, কিন্তু এটা আমার এক ধরনের অনুরোধ। বিএনপি এই 31 দফাটা খুবই চমৎকার, কিন্তু এটাকে একটু জনবান্ধব বা মানুষের কাছে পৌঁছানোর জন্য ওনারা কয়েকটা সেগমেন্টে এটাকে ভাগ করতে পারে। যেমন ধরুন, অর্থনীতি একটা জায়গায়, নারী একটা জায়গায়, সংবিধান একটা জায়গায়, বা আইন একটা জায়গায়, একটা মানে কিছু সেগমেন্টে ভাগ করে 4-5টা তার সাব গ্রুপ হিসেবে মানে পুরো জিনিসটাকে মানে 31 দফাই থাকলো, কিন্তু তাকে 4-5টা গ্রুপে সেক্টর ওয়াইজ ভাগ করে দিলে তাহলে হবে কি, আপনি মানে আমরা তো জানি যে কোনো জিনিস জানতে হলে দেখতে হলে মানে এখনকার তো দ্রুততম সময় আপনি দেখেন, কারো আসলে 31 দফাটা পড়ে দেখার মতো হয়তো সাধারণ মানুষরা সময় পান না, কারণ 31টা শুনলেই ভয় পেয়ে যায়। তো সেটাকে যদি 4-5টা মানে কনসলিডেটেড করে ধরেন কিছু সাব গ্রুপে ভাগ করে সমস্ত জিনিসকে ইনকর্পোরেট করে, আমার ধারণা এটা আরো বেশি জনগণের কাছে পৌঁছবে এবং জনগণের বিউটিটাকে দেখতে পাবে। তো এটা আমি মনে করি যে এটার এক ধরনের প্রয়োজনীয়তা আছে। আর 31 দফাটাকে আমি আসলে পছন্দ করি, কারণ এই 31 দফাটাই প্রমাণ করে যে বিএনপি আসলে সংস্কার চায় এবং বহু আগে থেকে চায়। এবং আপনি দেখবেন যে যে সংস্কারগুলোর কথা এখন হচ্ছে সেটা বিএনপি আসলে বহু আগেই চিন্তা করেছে। ইভেন 2016 সাল থেকেই মনে হয় বেগম খালেদা জিয়া এক ধরনের সংস্কারের কথা বলে আসছিলেন। আমি সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে বিএনপির যে কিছু প্রস্তাব আছে, যেমন রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী হতে পারবেন এরকম একটা মানে ঐক্যমত্য কমিশন কিছু সুপারিশ করেছিল, বিএনপির কাছে সেগুলো প্রস্তাব আকারে গিয়েছিল, কিন্তু বিএনপি কিছু কিছু বিষয় একমত হয়েছে, কিছু কিছু বিষয় তারা একমত হয়নি। যেমন
পরপর 2 টার্ম প্রধানমন্ত্রী হলে আর প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিন্তু বিএনপি বলেছে পরপর হতে পারবে, মাঝখানে গ্যাপ দেওয়া চাইলে আবার হতে পারবে। দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একজন হতে পারবেন না, এরকম একটা কথা হচ্ছে। বিএনপি বলছে যে জনগণ যদি তাকে প্রধানমন্ত্রী করতে পারে ভোট দিয়ে, তো সেই দল যদি তাকে দলের প্রধান করে সেটা তো কারো আপত্তি থাকার কথা না। এইগুলোতে নিয়ে একটা মানুষের মধ্যে এক ধরনের আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে। আপনার কাছে কি মনে হয় এই বিএনপির এই যে কনসেপ্টগুলো কি? আপনি আমাকে একটা কথা বলেন, বিশ্বাস করেন ইলেকশন হবে? আশাবাদী তো। আচ্ছা, বিশ্বাস করেন নিরপেক্ষ হবে? হতেই হবে, বিশ্বাস করতেই হবে, কারণ যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি। এখন আপনি আমাকে বলেন, যদি নিরপেক্ষ নির্বাচন হয়, আপনি কোনো একটা দলকে ভোট দিলেন, ভোট দেওয়ার পরে সেই দলের প্রধানকে হবে, তার মানে আপনি পরোক্ষভাবে তাকেই ভোট দিয়েছেন, এই দল যাকে প্রধান মনে করে তাকে। আমি মনে করি না যে পরপর 2 বার 3 বার 4 বার 5 বার, এটা কখনো কিন্তু স্বৈরাচারী তৈরি করে না। হ্যাঁ, আর স্বৈরাচারী যদি তৈরিই করে, আপনি যখন জনগণের হাতে ক্ষমতা থাকবে, জনগণ তো তাকে রিজেক্ট করে দিতে পারবে, তাই না? পরের বারে ভোট দিবে না। ভোট যদি নিরপেক্ষ হয়, কয়বার কে প্রধানমন্ত্রী হলো সেটা নির্বাচিত হবে, বা সেই ডিসিশনটা আসবে আসলে জনগণের হাত দিয়ে, তাই না? কিন্তু সমস্যাটা যেটা হয়েছে যে এটাকে একটা অনেক বড় ইস্যু করা হচ্ছে, এটাতে মিডিয়ারও কিন্তু দায়ভার কম না। আপনি দেখবেন যে বিএনপি অনেক সংস্কারে কিন্তু একমত হয়েছে, 18টা বা 19টাতে হয়নি। ওই 18টা এবং 19টাই সারাদিন বলা হয় যে বিএনপি আসলে তাদের সাথে ঐক্যমত্যে যায়নি, এটাকেই হাইলাইট করা হয়, তাই না? এটা তো বিএনপির ভাগ্য, আসলে কপাল। হ্যাঁ, এরকম করেই বিএনপিকে সবসময় বলা হয়। মানে কি আপনি বলতে চাচ্ছেন মিডিয়ার সবসময় বিএনপি শিকার হচ্ছে? এখন আমি যা যা দেখি বা শুনি, সেদিন একটা টক শোতে শুনলাম যে মিডিয়ার উপর নাকি ব্লেম আসে যে মিডিয়া এনসিপিকে একটু প্রায়োরিটি দিচ্ছে। আমারও তো তাই মনে হয়, কারণ সারাদিন দেখবেন যে বিএনপির নামে যেসব কথা বলা হয় এবং মিডিয়াতে আসে, তো এনসিপির একটা পার্টি আমি মিডিয়াকে এখন মনে করি যে মিডিয়ার বিরাট একটা, মিডিয়ার উপর এনসিপির এক ধরনের আশীর্বাদ আছে, সরকারের আছে, এবং এই সরকার এবং এনসিপি একেও আমি একই মনে করি আসলে অনেক ক্ষেত্রেই। তো এই জায়গা থেকে যেটা বলছিলাম যে যেহেতু তাদের একজন দুজন উপদেষ্টা তো তাদেরই লোক, হ্যাঁ, তাদের 2 জন উপদেষ্টা তাদের লোক, কিন্তু তারপর আবার দেখবেন আপনি সবসময় বলছেন যে সরকার নাকি বিএনপির। মানে এটাও আবার আমার কাছে খুব অবাক লাগে যে মানে কি ধরনের ন্যারেটিভস গুলো তৈরি করা হয় একটা বড় দলের পেছনে, আপনি দেখেন। তো এটা আমি মনে করি যে বিএনপিতে আসলে সেই নির্ধারণ করবে মানে যে পরপর কে হবে। কিন্তু দেখেন বিএনপি কিন্তু বলেছে যে পরপর 2 বার, তারপরে একটা ব্রেক দিয়ে তারপর আবার হতে পারবে। আবার বিএনপি কিন্তু চাচ্ছে যে প্রেসিডেন্টের ক্ষমতাটাকেও বাড়ানোর কথা। আর আপনি যদি বলেন যে দীর্ঘ সময় ধরে কেউ থাকলে স্বৈরাচারী হবে, মাহাথির মোহাম্মদ ছিল না? ছিলেন তো, তাই না? এরকম অনেক ঘটনা আছে। তো আসলে স্বৈরাচার তো আসলে আপনি মানে কাগজপত্র দিয়ে বা সংবিধান সংশোধন করে কিন্তু আপনি মানসিকতার পরিবর্তন। আর আমি বিশ্বাস করি যে এই মুহূর্ত থেকে বাংলাদেশে যে নির্বাচনগুলো হবে সেটি নিরপেক্ষ নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচন হলে আমি স্বৈরাচারী হতে গেলে আপনি আমাকে ছুঁড়ে ফেলে দিবেন। অভিহার জাজ, সেটা হচ্ছে যে আপনি জানেন যে রাখাইনে যে একটা করিডোর দেওয়ার বিষয়ে, মানবিক করিডোর নানা রকম বিতর্ক হচ্ছে, এবং জাতিসংঘ প্রস্তাব দিয়েছে এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মোটামুটি নীতিগতভাবে সম্মতি দিয়েছেন। কিন্তু আবার বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা এবং উনি রোহিঙ্গা বিষয়ে হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, উনিও বলেছেন যে আমরা এরকম একটা প্রস্তাব দিচ্ছি, আমরা পেয়েছি, আমরা ভাবছি। কিন্তু প্রেস সেক্রেটারি চিফ অ্যাডভাইজার উনি কিন্তু সরাসরি এই বিষয়টা অস্বীকার করেছেন। তো আবার রাজনৈতিক দলগুলো এটা নিয়ে বেশ শঙ্কিত যে আমরা কি আবার কোনো বাফার স্টেটের মধ্যে চলে যাচ্ছি কি না, আমরা কোথায় যাচ্ছি। আপনার কাছে কি মনে হয় বিষয়টা কি? মানে এটা অত্যন্ত কমপ্লিকেটেড বিষয়, প্রথমে এটা বলে নিই। আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, তারপরে মানে তৌহিদ সাহেব বা তৌহিদ ভাই এন্ড খলিল সাহেব, এনারা যে আলোচনাগুলো করছেন, এই আলোচনাগুলো আসলে একটু দরকার হলে ক্লোজ ডোরসে, কিন্তু গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেস সচিব উনি ইন্টারনেটে কি একটা পোস্ট দিয়েছেন বা কি বলেছেন এটা নিয়ে আর আলোচনার দরকার নেই। যেটা আলোচনার দরকার হলো এই টপিকটা। এখন দেখেন, প্রথমত তো মিয়ানমারের সাথে ইন রিসেন্ট টাইমস আমাদের সম্পর্ক খুবই খারাপ, কিন্তু মোর ইম্পর্টেন্ট হলো মিয়ানমার মানে কে। এখন এটা একটা বড় প্রশ্ন হয়ে গেছে, কারণ আমরা যদি রাখাইন রিলেটেড কথা বলি তাহলে আসলে আরাকান লিবারেশন আর্মি ইজ মিয়ানমার। রাখাইনের বাইরে যদি কথা বলি তাহলে আবার
কোন পার্টের কথা বলছি সেখানে আবার নতুন ফোর্স কামস ইনটু প্লে। সো ন্যাপিডো মানে বা আপনার মানে মিয়ানমার যে হুন্টা যে সরকার আর কি, সো ন্যাপিডো সরকার যেটাকে বলি আমরা, ন্যাপিডো সরকার আসলে খুবই মানে আমাদের জন্য অ্যাটলিস্ট নেক্সট টু ইররেলেভেন্ট। এবং আমরা যেই জায়গাতে এসেছি স্পেশালি গত 9 মাসে আমরা যখন দেখলাম যে 1.5 লক্ষর মতো আরও সর্ট অফ ইন্ট্রুশন হয়েছে, এই জায়গাটায় এখন আমাদের যদি কিছু করতে হয় এবং অন্তর্বর্তীকালীন কোনো একটা সরকারের আমলে এটা করা হয়তো মুশকিল, অত্যন্ত মুশকিল, বাট আমাদের যদি কিছু করতে আমাদের অ্যাকচুয়ালি শক্ত একটা ফরেন পলিসি রিলেটেড টু মিয়ানমার নিতে হবে, মানে পররাষ্ট্র নীতি তৈরি করতে হবে। এবং এই জায়গাটায় যতগুলো দেশ, আপনি মনে করেন সিরিয়ার কোনো নেইবার ধরেন বা এমন কোনো দেশ ধরেন যেই দেশটা এরকম ভেঙে যাচ্ছে বা ভঙ্গুর অবস্থায় আছে, তার আশেপাশের দেশগুলোর তখন এক একটা লেভেলে মানে এক একটা সেই দেশগুলো পররাষ্ট্রনীতি সেট হবে, তাদের কি মিলিটারি শক্তি আছে, তাদের কি অর্থনৈতিক শক্তি আছে, তাদের ওই দেশের ভিতরে কতখানি সফট পাওয়ার আছে, এগুলো অনেক ভিত্তিতে তাদের পররাষ্ট্রনীতিটা তৈরি হবে। কিন্তু এই পররাষ্ট্রনীতিটা কিছু দূর ইন্টারভেনশনিস্ট হতে হবে, মানে আমার হাত ঢুকাতে হবে ভাই, মানে আমার এখানে 12-13 লাখ লোক বসে আছে, তোমার বর্ডারে ঝামেলা চলছে, ওখানে আরাকান লিবারেশন আর্মিও কিন্তু মানে মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে। সো রাখাইন মুসলমানদের আবার ঠেলার কাজই হচ্ছে, প্লাস ওখানে ইন্টারনাল বর্ডারের ভেতরে কি অবস্থা। সো এখন আমার যদি এদেরকে ফেরত পাঠাতে হয়, ওই এলাকাটার দখল আছে রাখাইন মানে আরাকান লিবারেশন আর্মি, তাহলে আমার অ্যাকচুয়ালি ডিল করতে হবে আরাকান লিবারেশন আর্মির সাথে, যেটা কথা আরাকান আর্মির সাথে সাপোজেডলি বাংলাদেশ সরকার আলোচনা শুরু করেছে, ক্লোজ ডোরস মিটিংস নাকি তাদের হচ্ছে বেশ কিছুদিন ধরে, এখানে যুক্তরাষ্ট্র নাকি সহযোগিতা করছে বা তারাও একটা পার্ট প্লে করছে, ওইদিকে ন্যাপিডো সরকারের সাথেও হচ্ছে। এখন এই জিনিসগুলো অন্তর্বর্তীকালীন সরকার কোনো সময় লং টার্ম ফরেন পলিসি তৈরি করতে, কোনো কিছুই লং টার্ম করার কথা না তাদের, সো তারা করতে পারে না। সো তাহলে এখানে এগেন ব্রডার স্টেক হোল্ডারদের সাথে আলোচনা দরকার, এবং তারা যে এই যে করিডোরের কথা বলছে, এই করিডোরটা কেমন হবে, কি হবে, হোয়াট উইল বি দ্য লিগাল স্ট্রাকচার অফ ইট, এটাতে কার কার হাত থাকবে, কারণ যুক্তরাষ্ট্র অলরেডি এটার সাথে জড়িত, ইউনাইটেড নেশনস থাকবে, আর কে থাকবে, কি থাকবে, এটা কি আমরা আরাকান আর্মির সাথে করছি? যদি আরাকান আর্মির সাথে করি এবং আরাকান আর্মি যদি ডিফিটেড হয় ন্যাপিডো সরকারের হাতে, তখন কি হবে? আরাকান আর্মি আমরা যদি এরকম একটা মনে করেন একটা রিলিফ করিডোরের ব্যবস্থাও করি, তাহলে আরাকান আর্মি এইটার বিপরীতে রোহিঙ্গাদের ফেরত রিপ্যাট্রিয়েট করবে নাকি? অনেক মানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, প্লাস আরাকান আর্মির ক্ষমতা কতখানি আছে এটা করবার, এবং আমরা কতখানি তাদেরকে সহযোগিতা করব, আমরা অর্থনৈতিক সহযোগিতা করব। আমাদের দেশের অর্থনীতি তো খারাপ অবস্থা, মানে হাসিনা সরকার পতনের মেইন কারণ তো ছিল অর্থনৈতিক বিপর্যয়, কারণ হাসিনা হঠাৎ করে 24-এ নতুন ফ্যাসিস্ট হয়নি তো, সে 14 সাল থেকে ফ্যাসিস্ট। কিন্তু আমাদের মানে মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস জনগণ, তারা যেহেতু অ্যাটলিস্ট অর্থনৈতিক অবস্থান তাদের মোটামুটি ঠিকঠাক ছিল, তার জন্য তারা রাস্তায় নামেননি, রাজপথে নামেননি। যখন ওই বিপর্যয়টা চলে এসে তখন তারা রাজপথে নেমেছেন। সো এই যে এত কিছু চিন্তার বিষয় আছে, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে করার কোনো ধরনের মানে ম্যান্ডেট বলেন, অ্যাবিলিটি বলেন, সার্থকতা বলেন, কোনো কিছু আমি দেখি না। এখানে আসলেই বড় দাগের আলোচনা দরকার, বা কিছু স্টপ গ্যাপ মেজার করে এটা অন হোল্ড রাখাটা দরকার। আমি একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে আপনি জানেন যে এই যে নারী রিফর্ম যে কমিশনটা হলো, তারা কিছু রিপোর্ট দিয়েছে, এবং সেই রিপোর্ট নিয়ে আমাদের কিছু ইসলামিক দল বেশ প্রতিক্রিয়া দেখাচ্ছে, এবং তারা 3 তারিখে একটা বড় সমাবেশের ঘোষণা দিয়েছে যে এর মধ্যে যদি সেটা না হয়, বাতিল না হয়, তারা বড় ধরনের ডেমনস্ট্রেশন করবে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে কি, আপনার কাছে কি মনে হয় যে এর মধ্যে কোনো অসংলগ্ন আছে আমাদের সমাজের সাথে, আমাদের ইসের সাথে, মানে ইসলামী মূল্যবোধের সাথে যায় না, এমন কোনো কিছু আছে এখানে? প্রথমে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনাকে, উত্তর দেওয়ার দরকার নেই, হাসলেই হবে। সেটি হচ্ছে, আপনার স্ত্রীকে দেনমোহর দিয়েছেন? ববি হাজ্জাজ ভাইকে প্রশ্ন, বাংলাদেশের সবাইকে প্রশ্ন, বাংলাদেশের কয়জন পুরুষ বিয়ে করার পর তার স্ত্রীকে দেনমোহরটি দেয়, যেটি নাকি তার প্রথম দিন দিয়ে দেওয়ার কথা? এটি তো ইসলামিক ল, তাই না? কয়জন পুরুষ এটি মানে? আপনি দেখবেন পার্সেন্টেজ ভেরি লো। আমি শুনলাম যে একজন রাজনীতিবিদ, তিনি বলেছেন যে সম্পত্তির একটা সমান অধিকারের কথা বলা হয়েছে এই সংস্কার কমিশনে। তিনি বলেছেন ঘরে ঘরে নাকি গৃহযুদ্ধ লেগে যাবে। তো দেনমোহর না দিয়ে আপনার স্ত্রী যদি আপনার পাশে থাকতে পারে, যুদ্ধ যদি না লাগে, এই সম্পত্তির জন্য যুদ্ধ লাগবে না কিন্তু। আচ্ছা, এখন একেবারে জিস্ট কথাটা বলি, সেটি হচ্ছে যে যখনই নারীর কোনো ইস্যু আসে, তখনই দেখবেন যে
ইসলামিক দলগুলো সেটাকে ডিফারেন্টভাবে ইন্টারপ্রিট করে। আমি বিশ্বাস করি ইসলাম এমন একটি রিলিজিয়ান যেটি নারীকে প্রচণ্ড মর্যাদা দিয়েছে। বলা হয়েছে যে আপনাকে যদি সেজদা করতে বলা হতো আল্লাহর পরে, তাহলে আপনার মাকে সেজদা করতে বলা হতো। কিন্তু এই সোসাইটি কি করেছে জানেন, যে গত 10 বছর আগেও আমরা জানতাম যে স্বামীর পায়ের নিচে নাকি স্ত্রীর বেহেশত, এই ন্যারেটিভটা তৈরি করা হয়েছে। মুসলিম পুরুষরা খুব পছন্দ করে যে 4টি বিয়ে করতে, কিন্তু তারপরের লাইনটি যে আছে যে তোমার হৃদয়কেও সমান 4টি ভাগে ভাগ করতে হবে, ওদিকে তাদের কিন্তু কোনো দৃষ্টি নাই, তাই না? তো এই যে যত কিছুই আপনি বলেন না কেন, যে রিফর্মের যে বিষয়গুলো আমি তো পড়লাম, তো সবাই যেটা করেছে যে চিলে কান নিয়ে গেছে ওরকম করে। কিন্তু দেখেন, আমি মনে করি না যে এটার সাথে ধর্মের কোনো সংঘাত আছে, কারণ তারা যে সম্পত্তি আইনের কথা বলেছে সেখানে আছে ঐচ্ছিক, হ্যাঁ, যে বিষয়টাকে একটা সিভিল একটা অপশন হিসেবে দেখা যেতে পারে। হ্যাঁ, এখন ধরুন যে যে ইসলাম ধর্মের ফলোয়ার না বা ইসলামকে বিশ্বাস করছে না, এরকমও তো জনগোষ্ঠী আছে আমাদের মাঝে। তো তারা যদি চায় যে আমি ইসলামিক লতে সম্পত্তির বন্টন না হয়ে ডিফারেন্টভাবে হোক, এটা একটা অপশন ওপেন হচ্ছে। তো এখানে তো আমি আসলে কোনো সমস্যা দেখছি না। কিন্তু আপনি সবসময় দেখবেন যে কোনো কমিশন নিয়ে কিন্তু এত কথা হয়নি, এবং 3 না 4 তারিখে নাকি একটা মানে প্রসেশনও আছে এটার এগেনস্টে। তার মানে আপনি দেখেন নারী এমন একটা ইস্যু। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি খুব গুরুত্বপূর্ণ আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে ধরুন একজন বাবা তো হিবা করে তার সন্তানকে, নারী সন্তানকে সম্পত্তি দিয়ে যেতে পারে, বা ভাই যদি চায় তার বোনকে সম্পত্তির অর্ধেক দিতে পারে। আবার এটাও একটা প্রশ্ন যে বাংলাদেশের কয়টা ভাই তার বোনকে সম্পত্তি দেয় স্ব ইচ্ছায়? দেয় না। তো আমার যে প্রশ্নটা সেটি হচ্ছে যে ধরুন আপনি হাফ সম্পত্তি দিয়ে দিলেন, ইসলামে কিন্তু এটা হারাম না, আপনি দিতে পারেন, ঠিক আছে। ইসলামিক লতে বলা হয়েছে পোর্শনগুলো এমন হবে, কিন্তু হারাম কিন্তু না। ইসলামে তো সুদ নেওয়া হারাম। তাহলে এই যে সুদ নেওয়া হারাম, যারা এই আন্দোলনগুলো করছে তাদের কি বাংলাদেশের ব্যাংকে অ্যাকাউন্ট নেই? বাংলাদেশের নর্মাল ব্যাংকে যে সুদগুলো নেওয়া হয় সেটা কি ইসলাম ধর্মকে মানে সাপোর্ট করে? করে তো না, তাই না? তাহলে আপনি সুদ খাচ্ছেন একদিক থেকে, ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এবং ধরেন ইসলামিক ল ফলো করলে তো আপনি চুরি করলে আপনার হাত কেটে দেওয়ার কথা, তাই না? আপনাকে পাথর মারার কথা, আপনি সেগুলাতে যাচ্ছেন না। আপনি বেছে বেছে কি নিচ্ছেন? সম্পত্তিতে নারীর হিস্সা, কাস্টাডি, এইসব জায়গাগুলোতে, অথবা বিয়ে করার বেলায় আপনি চরম ইসলামিক হয়ে গেলেন, সম্পত্তি বন্টনে চরম ইসলামিক, কিন্তু আপনি যে সুদ নিচ্ছেন সেটাতে আপনি ইসলামিক হচ্ছেন না। আর এই যে দেখেন বাংলাদেশের আইনে আমি বলবো যে এই যে একটা কাস্টাডির একটা বিষয় আছে, তাই না? এই 1889 সালের একটা ল দিয়ে কাস্টাডি আইনটা চলে। বাংলাদেশের কত মা নীরবে নিভৃতে কাঁদে আপনি জানেন, যে তার বাচ্চার জন্য সে একটা মা 9 মাস তার বাচ্চাকে তার শরীরে ধারণ করে, কিন্তু সেই মা কোনোদিন তার লিগ্যাল গার্ডিয়ান হতে পারে না, সে কাস্টাডিয়ান হয়ে বেঁচে থাকে। আমি মনে করি যে এটা একটা বিউটিফুল জিনিস যে এক ধরনের আপনার সিভিল অপশন করা হচ্ছে, বাট এটাকে কিন্তু ম্যান্ডেটরি করা হয়নি। তো যে জিনিসটাকে ম্যান্ডেটরি করা হয়নি, আপনার পছন্দ হলে আপনি নিবেন, তাতে এত গাত্রদাহ কেন হয়ে যাচ্ছে, তাই না? বালিহাজ, আমি একটু অন্য প্রসঙ্গে যাই আপনার কাছে। এই যে ট্রাইব্যুনালে বিচার চলছে, শেখ হাসিনার সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিদেরকে জুলাই অভ্যুত্থানের সময় যে ম্যাসাকার করেছিল তার জন্য, এবং আমরা আজকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার একটা অডিও বার্তা, যেটা ফরেন্সিকে প্রমাণ পাওয়া গেছে, এবং সেখানে উনি বলেছেন যে 226টি মামলা হয়েছে, 226 জনকে লাইসেন্স পেয়ে গেছি আমি মারার, হত্যার। শেখ হাসিনার এরকম অডিও বার্তা আমরা প্রায় শুনছি উনি পালিয়ে যাওয়ার পর থেকে, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আওয়ামী লীগের বিভিন্ন নাম দিয়ে আবার তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছে, এবং অনেকের মধ্যে অনেকে আবার পুনর্বাসনের অভিযোগ আছে বিভিন্ন দলের ভেতরে। গতকালকে সংস্কৃতি উপদেষ্টার এক প্রোগ্রামে, গত পরশু, কয়েকজন সাংবাদিক তারা এই 1400 যে মামলা মারা গেছে, এই হত্যা হয়েছে, এইটাকেই চ্যালেঞ্জ করেছে, এবং এটা তো জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট, এবং তারা শেখ হাসিনাকে খুনি বলতেও রাজি না। তো এই যে আমরা কি আবার এরকম কোনো আশঙ্কা দেখছি কিনা যে শেখ হাসিনা ফেরত আসবে কিনা, তার যে না, 3টা ভিন্ন বিষয় আপনি উত্থাপন করলেন আসলে। একটা হলো শেখ হাসিনার বার্তা, দ্বিতীয় হলো উঠছে বা পুনর্বাসন, আরেকটা হলো 3 জন সাংবাদিক কি বলেছেন। শেখ হাসিনারটা দিয়ে যদি বলি, শেখ হাসিনা মোটামুটি মানে অ্যাপার্ট ফ্রম হার ক্রাইমস, মানে সে যে
আইনি অপরাধগুলো করেছে, যার মধ্যে গণহত্যা মানে মাস মার্ডার, অর্থনৈতিক লুটতরাজ, ভোট ডাকাতি, যা কিছু বলেন, এই সব কিছুর জন্য বাংলাদেশের জনগণ তাকে সবভাবে বিতাড়িত করেছে। এবং একটা মাত্র ডিমান্ড তার প্রতি বাংলাদেশের জনগণের বা তার রিলেটেড বাংলাদেশের জনগণের, তাকে ফিরে নিয়ে এসে বিচার করা। এর বাইরে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ইররেলেভেন্ট হয়ে গেছে এবং সে আর কখনো রেলেভেন্ট হবে বলে আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি না। শেখ হাসিনা, আমি একটু বলি, শেখ হাসিনা ইররিলেভেন্ট হয়ে গেছে, এটা ঠিকই, কিন্তু আওয়ামী লীগ কি হয়েছে? কারণ চিফ অ্যাডভাইজার নিজে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা সেটা তাদের ব্যাপার। তার মানে তো উনি এক ধরনের তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিলে যে ইলেকশন করতে পারবে। মাননীয় চিফ অ্যাডভাইজারের নিজের মতামত, এটা মাননীয় চিফ অ্যাডভাইজার নিজের মতামত। আপনি ওই চেয়ারে বসে নিজের ব্যক্তিগত মতামত বলতে পারেন। ঠিক আছে, আমি নিজেও এটাকে সর্ট অফ খুব কি বলে কিছু দূর নিন্দনীয় চোখে দেখি যে এভাবে, কারণ একটা জনগণের ডিমান্ড আছে এবং বাংলাদেশের প্রচলিত আইনে দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মামলা আইসিটি ট্রাইব্যুনালে এবং হাইকোর্টে আমি করেছি, আর কোনো মামলা নাই কিন্তু, যে দুটো আছে আমার করা। হ্যাঁ, তো এই যে এই মামলাগুলো করেছি কারণ আমি আসলে বিশ্বাস করি, এবং আমি শুধু বিশ্বাস করি না, মানে পাতায়, আইনের পাতায় পরিষ্কার লেখা আছে, আমাদের পিনাল কোডে পরিষ্কার লেখা আছে যে আমাদের কারেন্ট আইনের আয়তায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যায়, এবং সেই হিসেবে আমি চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, কিন্তু আমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাই। হঠাৎ করে একটা মব যে 32 নম্বর ভেঙে দিবে আমি এটা দেখতে চাই না। আমি দেখতে চাই আইনি প্রক্রিয়ায় 32 নম্বরটা টেক ওভার হলো এবং ওখানে একটা জুলাই মিউজিয়াম তৈরি হলো বা কিছু একটা হলো, বাট আইনি প্রক্রিয়ায়। তো একইভাবে আওয়ামী লীগেরটা আমি আইনি প্রক্রিয়ায় দেখতে চাই। দেখেন বাংলাদেশে বহু বছর একটা রাজনৈতিক দল বিরাজমান ছিল, বহু বছর সরকারি ক্ষমতায়ও ছিল, কয়েকবার, এক দফায় না কয়েক দফায় বহু বছর সরকারি ক্ষমতায় ছিল। তাদের অনেক জায়গায় অনেক সাপোর্টার থাকতেই পারে। নাৎজি পার্টির দ্বিতীয় বিশ্বযুদ্ধ হেরে যাবার পরও নাৎজি পার্টির সাপোর্টার কিন্তু জার্মানিতে ছিল, আজকেও আছে, কিন্তু তাই বলে নাৎজি পার্টি কিন্তু অ্যালাউড না। সো কিন্তু সেটা আইনের মাধ্যমে, তো ভাই শুধু জোর গলায় না। তো আমরা অ্যাটলিস্ট আমি এবং আমার দল আমরা আইনের মাধ্যমে এটা দেখতে চাই। শেখ হাসিনা, এগেন আমি তো ফেরত আসি আপনার কথাটা, তো শেখ হাসিনা রাজনৈতিকভাবে আমি বলছি বাংলাদেশে ইররেলেভেন্ট। শেখ হাসিনা ইররেলেভেন্ট না, শেখ হাসিনা রেলেভেন্ট কেন? সবাই চায় এনে বিচার করা, এটা কিন্তু রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। তো শেখ হাসিনা ইররেলেভেন্ট। এখন আসে শেখ হাসিনার লোকজন। শেখ হাসিনার লোকজন থাকবে, তাদের টাকা অনেক আছে, তারা নিজেরা ফেরত আসতে চেষ্টা করবে। এই যে গত 1 মাস ধরে আমি অনেক জায়গায় খবর পাচ্ছি ছোট ছোট ঝটিকা মিছিল তারা করছে, 2-1টা একটু বড় সাইজের মিছিলও করেছে, এবং যতদূর আমি মাঠ থেকে খবর পাচ্ছি, কিন্তু আমরা তো রাজনীতিবিদ, আমরা তো মাঠের কাজ করি, যেটা মাঠ থেকে খবর পাচ্ছি যে 100 জনের মিছিলের জন্য 3 লাখ টাকা বাজেট দিচ্ছে তারা। 100 জনের মিছিলে 3 লাখ টাকা বাজেট। আমাদের অর্থনৈতিক যে অবস্থা ভাই, 2 দিন পর তো হতে পারে আমার লেভেলের লোকজনও নেমে যাবে, ভাই দেন টাকাটা, একটা হাইটে আসি, টাকাটা তো পাবো। যাই হোক, আমি সেটা বলছি না, মুভ অন। আর আরেকটা জিনিস যেটা হয়েছে, আপনি আরেকটা ওই যে দলীয় পুনর্বাসনের কথা বলেছেন না, আমরা প্রথমে দেখেছি যে ওই যে ওয়ার্ড কাউন্সিলর এবং উপজেলা বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে নিয়ে 2-1টা দল একটা বড় মিটিং করেছে ঢাকা শহরে, সেখান থেকেই ওই পুনর্বাসনের আইডিয়াটা তৈরি হয়েছে। এখানে আমি ওই দলগুলোকেও দোষারোপ করবো না, নতুন দল, তারা সবাইকে চিনবেন এটাও সত্যি না। আবার একটা জিনিস আছে কি, এলাকায় কাদের বেশি শক্তি, এটা আসলে দলীয় পরিচয়টা ইম্পর্টেন্ট না, কার বেশি শক্তি এটা ইম্পর্টেন্ট। তো যখন শক্তি বেশি, সে তখন যে সরকারি দলের আছে সে সরকারি দলের একটা পরিচয় নিয়ে নিতে চেষ্টা করে। তো এখন আওয়ামী লীগ চলে গেছে, অনেক এলাকায় এরা এখন এরকম একটা দলের পরিচিতি নিতে চেষ্টা করে। তো যারা মনে করছে হয়তো এই দল আগামীতে সরকারে আসতে পারে, তারা ওই দলের পরিচিতি নিচ্ছে। কেউ মনে করছে অন্য কোনো দল সরকারে আসতে পারে, সেই দলগুলো অনেক সময় বুঝে দিচ্ছে, অনেক সময় না বুঝে দিচ্ছে, অনেক সময় পড়ে যাচ্ছে। এগুলো যে হচ্ছে না তা না, আবার অনেক সময় ওই দলের নেতারাও কিছু দূর যোগসাযোগে আছে। তো এগুলো অনেক ধরনের ঘটনা পুরো দেশব্যাপী হয়, তো সেগুলো হতে পারে। এগুলোর জন্যই কিন্তু বিচার প্রক্রিয়াটা শক্ত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন মনে করেন আপনি কোন একটা দলের একটা নেতা, আপনি এত বছর না খেয়েছিলেন, এলাকায় পর্যন্ত ঢুকতে পারেন নাই, যেই লোকটা অনেক খাওয়া দাওয়া করেছিল সে আপনারে বললো, এই তুই আমার জানটা বাঁচারে, তোর পরিবারের থেকে এখন আমি দেখবো আমার 50% সব টাকা তোর, তুই আমার জান বাঁচা, তুই আমার আর জান বাঁচা। ও এখন আপনি জানেন যে জান বাঁচাতে হলে আপনার মার্কা একটু ওকে দিতে হবে, তা আপনি ডেকে নেবেন, হ্যাঁ আমার মার্কার ভাই। আপনি করলেন টাকাটার জন্য, কিন্তু আপনি টাকাটার জন্য কেন করলেন ভাই? গত 20 বছর আপনি না খেয়েছিলেন, আপনার জাত অবস্থা, এখানে আপনাকে মাফ করা যাবে না, আপনার অনেক দোষ আছে। হ্যাঁ, কিন্তু এই দোষটা আপনি নিতে পারলেন নিজের ঘাড়ে কেন? কারণ আইন শৃঙ্খলা বাহিনী ওই লোকটাকে ধরে নাই, ওই লোকটাকে ধরে নাই বলে ও আপনাকে টাকার লোভটা দেখাতে পেরেছে, এবং টাকার লোভটা দেখানোর আপনি কিন্তু এখনো টাকা নেওয়ার পরও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এসে ওকে ধরলে আপনি হয়তো থামাতে পারবেন না,
কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ওকে এসে ধরছে না। তো আইন শৃঙ্খলা বাহিনী একটা বড় দুর্বলতা আছে, আপনার ভুল আছে, সো এখন আপনার ভুল, আপনি একটা দলের নেতা বা কর্মী সেই হিসেবে দলেরও ওই ভুলের কিছু অংশ নিতে হবে তাদের ঘাড়ে। কিন্তু প্রথম তো আমি দোষ দেখি আইন শৃঙ্খলা বাহিনীর। তারা যদি তাদের কাছে ঠিকভাবে করতো, ও সুযোগই পেত না আপনাকে এসে টাকার লোভটা দেখানো, ওকে তো আগেই তুলে নিয়ে যেত। কোনো নামে তো মামলা আছে, আপনাকে যে টাকাটা দিবে এই টাকাটা তো শত উপায়ে কামাই করেনি ভাই। সবার নামে খুনের মামলা কেন দেবেন? তার নামে খুনের, যেমন একজন একটা অ্যাড এজেন্সি চালায়, ওই অ্যাড এজেন্সির মাধ্যমে সে মনোপলি করে অনেক টাকা খেয়ে দিয়েছে, এইটা নিয়ে মামলা দেন না, তার কাছে খুনের মামলা কেন দিবেন আপনি? তো একই ওই চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বারের নামে আপনি মামলাটা দিতে পারতেন এবং তাকে আপনি আইনের আওতায় আনতে পারতেন। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেহেতু শক্ত অবস্থার না, এগেন এটার জন্য হাসিনা দায়ী ভাই, অন্য কেউ দায়ী না। মানে যে অবস্থায় জুলাইতে কিন্তু আমরা এই যে 9 মাস হয়ে গেছে ইউনূস সরকারের, এখন আমরা একটু ওই রিপোর্টার 3টাতে আসি। রিপোর্টার 3টাতে আসি। এইখানে অন্যগুলোতে আমি একমত, রিপোর্টারে আমি একমত না। বাক স্বাধীনতা ইনশিওর করতে হবে। আমাকে যদি কেউ এসে বলে যে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ আপনি মামলা করলেন, আমার তাকে জানাইতে পারতে হবে কেন নিষিদ্ধ মামলা করলাম এবং কেন এই মামলাটা জায়েজ। তার যেমন প্রশ্ন করার অধিকার আছে, এই প্রশ্ন করেছে বলে আমি তাকে আওয়ামী দোষর, সে হতে পারে আমি দোষর, কিন্তু আওয়ামী দোষর বলে আমি তাকে জেলে নিব না ভাই। মানে সে যদি কিছু করে থাকে ক্রাইমস এগেনস্ট দ্য নেশন, সেটা ওই যে এগেন 3টা বড় দাগের ক্রাইম যেগুলো করেছে, ভোট ডাকাতি, অর্থনৈতিক লুটতরাজ, গণহত্যা বা খুন, এগুলোর কোনো কিছুর সাথে যদি জড়িত থাকে তাহলে ওখানে আসতে পারলো কিভাবে প্রশ্ন করার জন্য? আর যদি না থাকে, ও মনে হৃদয়ে কি চিন্তা করলো? দেখেন, আপনি যদি প্রপার রিপোর্টিং করতে চান, প্রপার জার্নালিজম করতে চান, আপনি ওইটা পছন্দ না করলে আপনার ওইভাবে প্রশ্নটা করতে হবে। এখন আপনি একটা সরকারি মন্ত্রীকে জিজ্ঞেস করবেন না যে কেন আপনি খুনি বললেন? সরকারি মন্ত্রী তখন বলতে পারা উচিত ভাই যে আমাদের কাছে এই এভিডেন্স আছে, এই কারণে খুনি বলেছি, বলতে পারা উচিত না? আমাকে প্রশ্ন করলে যদি আমি খেপে যাই, এইটা তো মুশকিল। এগেন আমি ওই মন্ত্রীকেও আমি এসে করছি না, কি বললাম, প্রশ্নবদ্ধ করছি না। আমি জাস্ট বলছি আমাদের ওই জায়গায় আসতে হবে যে বাক স্বাধীনতা, যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারতে হবে, প্রশ্ন জিজ্ঞেস করতে পারতে হবে। তারপর যদি সে দাঁড়ায় মিথ্যা প্রচার শুরু করে যে না আমাদের কাছে এভিডেন্স আছে 1400 খুন করে নাই, 1400 বা 1000, মানে 1000, 2000, 3000 হোয়াটএভার, কেউ মারা যায় নাই, তখন আপনি তাকে ভুল তথ্য প্রচারের মামলা দিয়ে তাকে আপনি নেন, তখন আপনি তাকে ধরেন, তখন আপনি তাকে চাকরিচ্যুত করেন। তা কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ভাই এই কাজটা যারা করতো তাদেরকে আমরা অনেক রক্ত ঝরিয়ে বিতাড়িত করেছি। প্রশ্ন জিজ্ঞেস করার জন্য আমি কাউকে পানিশ করতে পারি না। কিন্তু সরকার তো পানিশ করেনি, সেই কর্তৃপক্ষ সরকার তো বলেছে যে তারা নাকি করেনি এটা। সরকার করেন নাই, সরকার করেনি, আমি সরকারকে দোষারোপ করছি না, কিন্তু কেউ না কেউ তো করেছে ভাই, কেউ না কেউ তো করেছে। এবং যারা করেছে তারাও তো নিশ্চয়ই ফিল করেছে যেটা আগে হতো, যে আমরা কিছু বলার, যেমন মনে করেন এই যে গত 10 বছরের যে আওয়ামী বিরোধী রাজনীতি যে 10 বছর আমি করেছি, এই 10 বছরে কোনো সময় ভুল করেও যদি শেখ হাসিনা এবং শেখ হাসিনার ইমিডিয়েট ফ্যামিলি, মানে ওনার ছেলে মেয়ে, ওনার বোনের বাচ্চা, এদের নিয়ে কোনো কথা বলা হতো, ইমিডিয়েটলি আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো। অন্য কিছু বলতে পারেন, একটা মন্ত্রী সম্বন্ধে বলেন, ওটা সম্বন্ধে বলেন, এদের সম্বন্ধে মুখ খোলা যাবে না। একটা পয়েন্টের পর আমরা নিজেরাই এটা কি বলে না, এটা থাক, এটা বলার দরকার নেই, আমরা নিজেরাই সেলফ সেন্সার করতাম। আমরা যারা বিরোধী রাজনীতি করে আমাদের একটা পয়েন্ট, কারণ এখন শুধু ভাই কোনো কাজ নেই, নির্বাচন নাই, কোনো ইসে নাই, 10 মাস জেলে পড়ে থাকার দরকার নেই, থাক। আমরা যা করতাম তার থেকে সংবাদ মাধ্যমগুলো আরো অনেক বেশি নিজেদেরকে সেলফ সেন্সার করতো। আজকে যদি আবার এত রক্ত ঝরানোর পর আবার আমাদের এই সেলফ সেন্সারিং এ যেতে হয় যে এই প্রশ্ন করেছো বলে তোমার চাকরি চলে গেছে, প্রশ্নটা আমার পছন্দ না হতে পারে। কিন্তু এখানে আমি একটু অ্যাড করতে চাই ববি ভাইয়ের সাথে, সেটি হচ্ছে যে ববি ভাই যা বলেছেন আমি তার সাথে শতভাগ মানে সহমত প্রকাশ করছি। একটু একটা জিনিস অ্যাড করতে চাই, সেটি হচ্ছে যে আমার মনে হয় সাংবাদিকটা বলেছে যে আপনি শেখ হাসিনাকে খুনি বলতে পারেন না, এই শব্দটা বলেছে। শেখ হাসিনাকে কেন খুনি বলবেন প্রশ্ন জিজ্ঞেস করেনি। আপনি দেখেন, আপনি তো মিডিয়াতে আছেন, এই সাংবাদিকরাই একসময় কি করেছে, শেখ হাসিনাকে বলেছে যে আপনি আলাদিনের চেরাগ কোথায় পেয়েছেন ম্যাডাম, আপনি হ্যামিলনের বাঁশিওয়ালা, এই শব্দগুলো বলেছে। এবং তার সাথে সাথে ধরেন কোনো প্রমাণ ছাড়াই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেছে রাজাকার, তাই না? প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেছে লুটেরা, কয়েকদিন আগেই বলেছে। হ্যাঁ, না সেই জিনিসগুলোর জন্য সেটাই আমি বলছি। কিন্তু ববি ভাই
আমার প্রশ্নটা কি জানেন, আমার প্রশ্নটা হচ্ছে যে বাক স্বাধীনতা মানে তো সেটা না যে আমার যা ইচ্ছা আমি তাই বলতে পারবো। বাক স্বাধীনতা, এবং আপনি যখন জার্নালিজম পড়ে এসছেন, আমি বিশ্বাস করি যে জার্নালিস্টরা ওখানে গেছে তাদের সবার জার্নালিজমে একাডেমিক ডিগ্রি আছে। সো জার্নালিজমে কোনটা ইয়েলো জার্নালিজম, কোন ছবিটা আপনি দেখাতে পারবেন, কোনটা পারবেন না, সেটার কিন্তু এক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেটা আপনাকে ফলো করতে হয়। আমরা যেমন ধরেন ধর্ষিতার ছবি আমরা দেখিয়ে দেই, কিন্তু এটা তো জার্নালিজমের কোডে যায় না, আপনি পারেন না। তাহলে আপনি যখন সাংবাদিক হিসেবে যাবেন, আপনি র্যান্ডমলি একটা কোয়েশ্চেন বলে দিতে পারেন না। আপনার ব্রেইনে থাকতে হবে যে যা ইচ্ছা বলা যায় না, এবং সেটা মানে বাক স্বাধীনতা না। তো এই জায়গাতে আমি একটু ববি ভাইয়ের সাথে ডিফার করি, কিন্তু তারপরেও আমি কমপ্লিটলি এটাও বলতে চাই যে প্রশ্ন শুনতে হবে, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, এবং পরমত সহিষ্ণুতা বলে একটা যে শব্দ আছে সেটা আমাদের সবার ভেতরে থাকতে হবে। ধন্যবাদ। ববি ভাই, 1 মিনিটে যদি আপনি কিছু বলতে চান যে আসলে যে এই যে নির্বাচন নিয়ে আমরা শেষ পর্যন্ত মানে আপনারা আশাবাদী কিনা যে জুনের ভেতরে নির্বাচনটা হয়ে যাচ্ছে? মানে এই জুন, না নেক্সট ইয়ার, আগামী মানে দেখেন এগেন কেউ কেউ কিন্তু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আবার কথা বলছে যেটা আগে হওয়া উচিত। জি, কেউ না, খুব স্পেসিফিক্যালি এনসিপি, ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ জামাত ইসলাম, এবং বাংলাদেশ জামাত ইসলাম, এনসিপি এবং ইসলামী আন্দোলন বেশ কিছুদিন ধরে আলোচনা আছে যে ওনারা একটা জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়ায় আছেন। সো যদি জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়া থাকেন তাহলে আমি বলবো যে এদের জোট এই কথাটা বলছে, সো মানে স্পেসিফিকলি একটা গ্রুপ এই কথাটা বলছে, কারণ এটা যদি জোট হয়ে যায় তাহলে এটা একটা গ্রুপ না। আমি আরেকটা দলের সাথে যদি জোট হই তাহলে আমরা তো একসুরে কথা বলবার কথা। সো সেই হিসাবে এই 3 জনের আলাদাভাবে কিন্তু কথা না, কথা হলো এই জোটের কথা, আমি সেই হিসেবে ধরছি। এখন এটার বিরুদ্ধে অনেক শক্ত শক্ত যুক্তি আছে, যেহেতু আপনি ছোট করে বলতে বলতে আমি লম্বা করছি না, হ্যাঁ এই যুক্তিগুলোতে যাচ্ছি না, কিন্তু এগুলো খোলাসা করা দরকার। মানে জনগণের সামনে দুই সাইডই, যে মানে লোকাল নির্বাচন আগে হলে প্রবলেমগুলো কি হবে, আর ওনারা পেশ করুক লোকাল নির্বাচন আগে হলে আসলে জনগণের জন্য ভালোগুলো কি হবে। ওনারা একটা জায়গা থেকে আসছেন যে ওনারা চিন্তা করছেন যে জাতীয় নির্বাচন একবার হয়ে গেলে সেখানে হয়তো ওনারা বড়ভাবে কিছু জিতবেন না, এবং সেটা যদি না জেতেন তখন লোকাল নির্বাচন জেতা ওনাদের জন্য আরো বেশি মুশকিল হবে। কিন্তু আসলে জনগণের সুন্দর জীবন যাপন, যেটা ওই যে স্বপ্নগুলো আমরা দেখি, সেটা তৈরি করার জন্য আমাদের প্রথম দরকার আসলে জাতীয় নির্বাচন। আপনি কিছু বলবেন? হ্যাঁ, ববি ভাই তো খালি স্বপ্ন বলছে। আমার সমস্যাটা কি হয়েছে জানেন, স্বপ্নের ফোবিয়া তৈরি হয়ে গেছে। স্বপ্ন শব্দ শুনলেই মনে হয় এটা জাতির পিতার স্বপ্ন অথবা কারো না কারো স্বপ্ন। স্বপ্ন তো বিক্রি হয়ে গিয়েছিল না, স্বপ্নের এক ধরনের বাণিজ্যিকীকরণ হয়েছে, রাজনৈতিকীকরণ হয়েছে। সো স্বপ্ন আমি আসলে দেখতে চাই না, আমি বাস্তব কিছু দেখতে চাই। এবং যে ইলেকশনের কথা দিয়ে আপনি ববি ভাইকে প্রশ্নটা করলেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় স্থানীয় সরকার নির্বাচন দেয়া, তাকে রিয়েলি ঠিক করতে হবে যে কয়েকটা স্পেসিফিক জায়গায় কাজ করার দায়িত্ব তার, পুরা দেশের সমস্ত কিছু সংস্কার করার দায়িত্ব তার না। তাকে পিক করতে হবে কোনটা তাকে ফার্স্ট স্টেপে যেতে হবে, কোনটাতে সে প্রথম পদক্ষেপটা নিবে। আমি মনে করি এই রোড ম্যাপটা দিয়ে দিক, আমরা জানি যে ওনারা এতটুক কাজ করবে, তাহলেই হয়তো কোনোদিন আমি স্বপ্ন দেখতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ নাহার ইসলাম খান এবং ববি হাজ্জাদ, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।